বানভাসী মানুষ। আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। শুরুতেই বিস্তারিত। দেশের ৫ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এলাকাগুলোর ৬টি নদীর ৯টি স্টেশনের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত ২৪ ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কমেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের উজানের পানিতে তলিয়েছে কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলা। গোমতী বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষের। এমনি তো পানি সুদ গরজ উঠছে, এরপর আতার পাতার করে কাগজ লইয়া জান্ডা জীবনটা লইয়া বাড়িছি। আপনারা আল্লাহর দোহাই লাগে যেভাবে পারেন আমাদের বাক্সিমূল, বাতানবাড়ি, যদুপুর গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অথবা উড়োজাহাজের সাহায্যে অন্তত খাবার পানিটা পৌঁছে দেন, তারা খাবারের অভাবে মারা যাচ্ছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুরো ৮ উপজেলা। জেলায় পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। প্রায় ৫০০টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ঠাঁই নিয়েছে ৭৫,০০০-এরও বেশি মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে, ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে, কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে। পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুত করার চেষ্টা করছে, ত্রাণ মজুত করেছে। লক্ষ্মীপুরে ৫টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী এখনো ৬ লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে। এরই মধ্যে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার, পানি, ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার্ত দুর্গত মানুষের তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মৌলভীবাজারের ৭ উপজেলায় ৩ লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। ৮৪টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ১০,০০০ মানুষ। দুর্গত এলাকায় যাতায়াত অসুবিধা সহ দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানে এত বিপদের মাঝে আছে, মানুষের খানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত। মানুষের চলাফেরা করতে অসুবিধা হওয়ার, আবার কেউ রান্না বাড়া করতে পারেন না, বাড়িঘর সারিয়ারি আশ্রয় কেন্দ্র গেছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। এখনো স্বাভাবিক হয়নি ভোলা উপকূলের বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে। পানি গাছে দেন না, সমস্যা আমার ঘর দুয়ার সব ডুবে আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। গত ৩৬ ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি কমেছে ২৪ সেন্টিমিটার, যা বিপদসীমার ৫১ সেন্টিমিটার নিচে। দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে প্রত্যাশা বানভাসীদের। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত ১১ জেলা ও ৭৭ উপজেলা, জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় কমবে বৃষ্টিপাতও। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। গেল কয়েকদিন লঘুচাপের কারণে ভারতের ত্রিপুরা থেকে পানির ঢল নেমে আসায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ জেলা প্লাবিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, এখন পর্যন্ত বন্যায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। নোয়াখালী ৩ জন, চট্টগ্রাম ৫ জন, ব্রাহ্মণবাড়িয়াতে ১ জন, লক্ষ্মীপুর ১ জন, কক্সবাজারে 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে ৩,৫২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে ২,৮৪,৮৮৮ জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি। সেখানে হলো ২১,৬৯৫টি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি। এ সময় তিনি জানান, বন্যায় দেশের ১১টি জেলা ও ৭৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় কমবে বৃষ্টিপাত, তবে 26 তারিখে ফের কিছুটা বৃষ্টি হতে পারে। আগামীকাল পর্যন্ত মোটামুটি অনেকটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, তবে 26 তারিখে আবার একটু বৃষ্টিপাতের, অর্থাৎ 25 তারিখ রাত থেকে 26 তারিখ এই সময় কিন্তু এই 24 ঘন্টায় এখানে আবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোথাও কোথাও হয়তো ভারী বৃষ্টি হতে পারে, তবে ওই ব্যাপক হারে যে অনেক এরিয়া নিয়ে যে বৃষ্টিপাতের সেই ধরনের সম্ভাবনা আপাতত কম। বৃষ্টিপাত কমলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বন্যা দুর্গত এলাকায় কৃষি খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ দ্রুত নির্ধারণ করে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, প্রধান অগ্রাধিকার হচ্ছে বন্যা দুর্গত এলাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধানের উৎপাদন নিশ্চিত করা। তা সম্ভব না হলে শাকসবজি সহ উপযোগী রবি শস্য উৎপাদন বৃদ্ধি করা। কৃষি উৎপাদন বৃদ্ধিতে আবাদযোগ্য সব জমি চাষের আওতায় আনতে হবে। বন্যা দুর্গত এলাকায় সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘন্টার বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় বন্যা পরবর্তী খাদ্য ঘাটতি সহ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দাতা গোষ্ঠীর সহায়তা আশা করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে শামীমা আক্তারের প্রতিবেদনে। ভয়াবহ বন্যা কবলিত দেশের 11টি জেলার প্রায় 1.5 কোটি মানুষ। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশের সাধারণ জনতা। বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা সহ বন্যা পরবর্তী কাজে সমন্বিতভাবে পরিচালনার জন্য বেসরকারি বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে সাংবাদিকদের ব্রিফ করেন। সেনাবাহিনী সহ সরকারি, বেসরকারি ও স্থানীয় পর্যায়ে ছাড়াও ভলেন্টিয়ার সহ যারা কাজ করছেন সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বন্যার্ত সব মানুষের হাতে যাতে ত্রাণ পৌঁছায় সেই দিকটি খেয়াল রাখা প্রয়োজন। উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নাই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। 2 নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা, এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। ভয়াবহ বন্যা কবলিত মানুষের সহযোগিতায় সারা দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এতে প্রধান উপদেষ্টা অভিভূত বলে জানিয়েছেন আসিফ সালেহীন। বলেন, দুর্গত এলাকার পানি নেমে যাওয়ার পর খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রবাসী সহ দাতা গোষ্ঠীর সহযোগিতা চাইবেন বলেও জানান তিনি। আগামী দিনগুলোতে যে প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে, তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। তিনি দাতা সংস্থাগুলোকেও ডাকবেন এবং তাদের সাথেও কথা বলবেন, এবং এখানে ডোনারদের সাথেও যেটা একটা সমন্বয়ের সুযোগ আছে, সেটা যদি আমরা সমন্বিতভাবে এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই, এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি, সেভাবে যদি আমরা আগাতে পারি তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। বৈঠকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা ও পরবর্তী পুনর্বাসনে গুরুত্ব দেওয়া সহ দ্রুত বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্থাপনের চেষ্টা চলছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোনো সতর্কতা ছাড়া ভারতের পানি ছেড়ে দেওয়া ঠিক হয়নি।
বাংলাদেশ এখনো কিছু না বললেও ভবিষ্যতে মুখ বন্ধ রাখবে না, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্টে ত্রাণ বিতরণকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আপাতত নির্বাচন নিয়ে জামায়াত ভাবছে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান জানান, বন্যা দুর্গত মানুষ ও আন্দোলনের শহীদদের পাশে দাঁড়াতে চায় নেতাকর্মীরা। এদিন জেলার 3টি স্থানে পার্শ্ব বন্যার্তদের মানুষকে ত্রাণ সহায়তা দেন তিনি। আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না। আমরা ধরে নিচ্ছি যে তারা এটা ইন্টেনশনালি করে নাই। যদি তারা ইন্টেনশনালি করে থাকে অথবা আনইনটেনশনালি করে থাকে, ভবিষ্যতে আর এটা করা ঠিক হবে না, চলবে না। যদি তারা আমাদের এই অনুরোধ না মানে, তাহলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে, আমরা তার আশ্রয় নিব। আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়। গ্রেফতার দেখানো হয়েছে ফৌজদারি কার্যবিধির 54 ধারায়। এদিন বিকেল 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। সারা রাত বিজিবির তত্ত্বাবধানেই ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। সালমানিফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসানকে আলাদা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে রাজধানীর বাড্ডা থানার দায়ের করা এক হত্যা মামলায় ডাক্তার দীপুমনির 4 দিন ও ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ছাত্র সবুজ আলী হত্যা মামলাতেও তাদেরকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় 8 দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর সোহাগ মিয়া নামে এক কিশোরকে হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং আসামিদের ইন্ধন এবং ষড়যন্ত্রে যে পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তারও প্রাথমিক তিনি তথ্য প্রমাণ পেয়েছেন এবং আরও তথ্য জানার জন্য, আরও জিজ্ঞাসাবাদ করার জন্য কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারা এই হত্যাকে ইন্ধন দিয়েছে, মদত দিয়েছে, তাদেরকে বের করার জন্য তাদের 10 দিনের রিমান্ডের প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবীরা এ মামলাকে হয়রানিমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন নতুন করে কোনো গ্রাউন্ডস বা কোনো উপাদান ছিল না এই সকল মামলাতে। সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো সুপদস্থ ছিল না, কোনো কাজকর্ম করে নাই। আমরা তার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুবিচার পাওয়ার আশা জানায় উভয় পক্ষ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার ও নির্বাচন নিয়ে অতি দ্রুত জনগণের সামনে রোডম্যাপ তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে না রাখার দাবিও জানান তিনি। অন্তর্বর্তী সরকার যেখানে বসে আছে সেটি রাজনীতিকদের জায়গা উল্লেখ করে সব দলের সাথে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। বিস্তারিত থাকছে সাইফুল রিপনের রিপোর্টে।
মজলুম জননেতা মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এই গণহত্যার দায়ে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করেন, বিচারের সম্মুখীন করেন। আলোচনায় অংশ নেয়া জাতীয় নেতারা বলেন, আন্দোলনের প্রাথমিক বিজয় এলেও কিছু কিছু অশুভ শক্তির আলামত দেখা যাচ্ছে। বাংলাদেশের ওপর প্রভুত্বের চেষ্টা না করতে ভারতের প্রতি আহ্বান জানান তারা। অতীতে ন্যায় সংগ্রামের বিজয়ের পরে ছদ্মবেশীরা বিভিন্নভাবে নতুন আঙ্গিকে, নতুন প্রেক্ষাপটে, নতুন সাজে আবির্ভূত হয়। এখনই সরকারকে বলতে হবে, আমাদের প্রতিবেশীকে বোঝাতে হবে, তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে বন্ধুর মতো আচরণ করো। তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না, প্রভুত্ব চলবে না। বিপ্লবের চেতনাকে সুসংহত করতে অতি দ্রুত রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারকে আলোচনারও দাবি জানান তিনি। যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে, এইটাই হচ্ছে রাজনীতির জায়গা, কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। দেশের জন্য যে নতুন সময় এসেছে তার জন্য ছাত্র জনতার ভূমিকার কথা আবারও স্মরণ করেন বিএনপি মহাসচিব। এই অর্জনে পৌঁছাতে গেল 16 বছরে বিএনপিরও 800 নেতাকর্মী গুম এবং 2000 নেতাকর্মীর গুলিতে হত্যার শিকার হতে হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 2000-এর মতো নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তী সরকারের কাছে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করছে সুজন। সকালে জাতীয় সংসদের সামনে এই মানববন্ধনে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনই মূল লক্ষ্য। এর আগে গেল 11 আগস্ট অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরেন নাগরিক নেতারা। আমাদের অতীতে অনেক সুযোগ সৃষ্টি হয়েছিল এই রাষ্ট্রটাকে মেরামত করার এবং রাষ্ট্রটাকে জনকল্যাণমুখী করার এবং মানুষের কল্যাণে রাষ্ট্র কাজ করার, কিন্তু সেই সুযোগগুলো নষ্ট হয়েছে, সেই সুযোগগুলো ছিনতাই হয়ে গিয়েছে। এবার যেন ছিনতাই না হয়, তা আমাদেরকে সকলকে সেই অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। বিরোধী মতদমন, পীড়ন ও জনগণের গোপনীয়তা লঙ্ঘন করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। ইসরায়েলের কাছ থেকে অবৈধভাবে কেনা হয়েছে পেগাসাসের মতো আড়িপাতা সফটওয়্যার, যা ব্যবহার করে ডিজিএফআই কার্যালয়ে ডেকে নেওয়া হতো বিভিন্ন দলের নেতাকর্মী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। সরকারের এসব অপকর্মের বিচার ও এনটিএমসি বন্ধ চায় নাগরিক সমাজ। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টার। স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে জনগণের ফোনে আড়িপাতা ও গোপনীয়তা নিয়ে উঠেছে নানা অভিযোগ। সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হলেও শেখ হাসিনা পালিয়ে যাবার পর একের পর এক প্রকাশ্যে আসছে ভয়ঙ্কর তথ্য। নতুন বাংলাদেশে আড়িপাতা, গোপনীয়তার অধিকার ও বাকস্বাধীনতা নিয়ে আয়োজিত সেমিনারে উঠে আসে এনটিএমসি ও ডটকে ব্যবহার করে নাগরিকদের ফোন ট্র্যাকিং সহ নানা অপকর্ম। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ইসরায়েল থেকে কেনা হয়েছে পেগাসাসের মতো ভয়ঙ্কর আড়িপাতার সফটওয়্যারও। পেগাসাস সহ আমরা যে সমস্ত ইসরায়েলি প্রযুক্তি কিনেছি, এই কাজগুলো কার নির্দেশে হয়েছে, কোন প্রক্রিয়াতে কেনা হয়েছে, টাকা কিভাবে পরিশোধ করা হয়েছে। তারেক জিয়াকে
মনিটরিং করার জন্য, তার তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য এখানে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা তার পিছনে ইকুইপমেন্ট কিনেছে। বিরোধী মত দমন ও রাজনৈতিক নেতাদের হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করা হতো এসব সফটওয়্যার। শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার পরে গণভবন থেকে আমরা বেশ কিছু সিডি উদ্ধার করেছি। এগুলোর রেকর্ড এতই ভয়াবহ যে এগুলা যদি বাইরে প্রকাশ পায় অনেক পলিটিশিয়ানের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। ফ্যাসিস্ট রেজিমে এই শাসনে আমরা সত্যিকার অর্থেই শাসনে এবং প্রভুত্বে আমরা যেভাবে আমাদের জীবন কাটিয়েছি, তার মধ্যে একটা বড় ঘটনা ছিল এই মানুষের ব্যক্তিগত যে গোপনীয়তার অধিকার, তার চরম লঙ্ঘন। এনটিএমসি বন্ধ সহ সরকারের ছত্রছায়ায় এসব অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আমি এই সরকারের কাছে এনটিএমসি এবং ডিওটির বিলুপ্তি চাই। ক্যান্ডেলাস প্রতিষ্ঠানকে আপনি সংস্কার করে আবার তাকে ওই জায়গায় দাঁড় করাতে পারবেন না। স্বাধীন বাংলাদেশে গোপনীয়তা রক্ষা সহ ডিজিটাল বাংলাদেশে নাগরিকদের সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয় সেমিনারে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আগামীকাল রোববার থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রো রেল। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ডিএমটিসিএল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। আগামীকাল থেকে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকাল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।